সকালবেলা ঘুম থেকে উঠে সেলার লুঙ্গিটা খুঁজেই পাচ্ছি না। ঘুমাইলেই লুঙ্গি যে কোথায় হারিয়ে যায় নিজেও যায় না। জায়গা ছিল তাই কপাল ভালো, মান সম্মানটা বেঁচে ছিল। তখনই দেখি ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখি আমার বন্ধু রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই রাহাত তখন বলে ওঠে, কিরে ভাই, তুই এখন কোথায়? আরে সকালবেলা লুঙ্গি খুঁজতেছি, লুঙ্গি খুঁজে পাচ্ছি না। এমন কথা বলিস না বন্ধু, নিজের মান সম্মানও চলে যায়। ওই শালা, এখানে মান সম্মানের কী আছে? আমি যদি ঘুমানোর সময় লুঙ্গি হারিয়ে ফেলি তাহলে মান সম্মান আমার যাবে, তাতে তোর কি হবে? আরে তুই আমার একমাত্র বন্ধু, তোর মান সম্মান গেলে আমারও তো মান সম্মান যাবে। আর বন্ধু, তুই যে কথাটা বলেছিস এটা কিন্তু আমি লাউডে দিয়েছি, আর বাজারের মধ্যে সবাই শুনতেছে। আরে হারামজাদা, এটা হচ্ছে তোর প্রকৃত বন্ধুত্বের নমুনা? ছোট ছোট কাজে বড় বড় কিছু করে দিতে হয় বন্ধু, না হলে দুনিয়াটা চলে না তো। ওরে সমন্দির পো, তাহলে তোর মনে মনে এই ছিল? ঠিক আছে, সমস্যা নেই, আমিও দেখিয়ে দিব আমি কি জিনিস। আরে বন্ধু, এমন রাগ করিস কেন? তোর সাথে তো একটু মজা করেছি। আচ্ছা, আমি বাজারের ওই যে করিম চাচার দোকানে বসে আছি, ওখানে চলে আয়। লুঙ্গিটা পেলাম খাটে নিচে। শালার সবসময় গিট্টু দিয়ে ঘুমিয়ে থাকে, আজকে ওটা দিতে ভুলে গিয়েছি, তাই এমন পরিস্থিতির শিকার হলাম। আপনারা আবার হাসাহাসি করেন না, আসলে আমি লুঙ্গি পরতে পারি না, তার জন্যই এমনটা হয়। আবির, আবির, এখনো ঘুমিয়ে আছিস? ঘুম থেকে ওঠ, একটু বাজারে যা, এই জিনিসগুলো নিয়ে আয়। আরে আপু, যাও তো, এখন আমি কোথাও কিছু নিয়ে আসতে পারবো না। কেন, কি সমস্যা? নিয়ে আসলে বাসায় মেহমান আসবে, তুই এগুলো নিয়ে আসবি কিনা সেটা বল, না হলে এখন কিন্তু কান ধরে তোকে পাঠাবো। আসলে আপু, তুমি এইভাবে আমার সাথে অত্যাচার করো কেন? আর কি এমন মেহমান আসবে যার জন্য আমাকে যেতে হবে? আরে আমার বান্ধবী নীলা আসতেছে, ও তো কিছুদিনের জন্য ইন্ডিয়ায় গিয়েছিল ওর মামার বাড়িতে, এখন ওখান থেকে আবার এসেছে, এখন আমার সাথে দেখা করতে আসবে, তাই ওর জন্য কিছু জিনিস তৈরি করতে হবে। যা একটু এগুলো নিয়ে আয়। অ্যাঁ, আমার মনে হয় ঠেকা আমি এগুলো নিয়ে আসতে যাব? কোনো দিনও না। আমি তোর ওই শাকচুনি বান্ধবীর জন্য এইগুলো নিয়ে আসতে কখনোই পারবো না। নিয়ে আসলে কি হবে এখন? আর এখন যদি কথা না শুনিস তাহলে কিন্তু আমি আম্মুকে ডাক দিব। কি হলো রে? বাসার মধ্যে আসতে না আসতেই তোদের দুজনের এভাবে ঝগড়া লাগলো কেন? ভাই বোনটা কি শান্তিতে থাকতে দিবি না? দেখো, তোমার বড় মেয়ে কোথাকার একটা মেয়ের জন্য আমাকে বলছে বাজারে যাওয়ার জন্য, আমি যাব কেন শুনি? নীলামা কত ভালো একটা মেয়ে, তুই ওর জন্য কিছু নিয়ে আসবি? আরে এটা তো তোর ভাগ্যের ব্যাপার, এমন মেয়ে পাওয়া যায় নাকি? ও অল্প বয়সে একটা বড় কোম্পানি চালায়, তোর কোনো খবর আছে? এই তো তার প্রশংসা শুরু হয়ে গেল। এই, তোমার ওই বান্ধবীটাকে বানাতে কে বলেছে শুনি? তার জন্য সবসময় আমাকে খোঁটা শুনতে হয়। ঠিকই তো বলছি, তুই সবসময় ঝগড়া করিস, তোকে কি বলবে? মনে হয় তুই ওর থেকে বড় আর ও তোর থেকে জুনিয়র, কিন্তু ও কখনো তোকে খারাপভাবে কিছু বলে না, সবসময় তোর ভালোর জন্যই শাসন করে, আর তুইও ওর সাথে সবসময় ঝগড়া করেই থাকিস। যে ফাজিল একটা মেয়ে, সুন্দরী বলে কি এমন করবে নাকি? মানলাম সে খুবই সুন্দরী, পাড়ার কোনো ছেলেকে সে পাত্তা দেয় না, যত ভালো ছেলে, বড় বাপের ছেলে কাউকে পাত্তা দেয় না। তারপরও আমি আবির, আমার মতো কেউ নেই, তাই আমার সাথে কথা বলতে হিসাব করে কথা বলতে হবে। ও জানে না আমি কি। এই তো, কি এখন কি সুন্দর বড় কথা, বড় বড় কথা বলছিস, দেখবো তো ওর সামনে কেমন বড় কথা বলতে পারিস। তুই তো তখন ভেজা বেড়ালের মতো হয়ে যাস। আম্মু, দেখো, তোমার মেয়ে কিন্তু বেশি বেশি কথা বলছে, আমি নাকি ভেজা বিড়ালের মতো হয়ে যায়, এটা একদম ঠিক না। আমার কিন্তু আত্মসম্মানে লাগতেছে। নীলা তো ঠিক কথাই বলেছে, ও ভুল কি বলেছে? যা সত্যি তাই বলেছে, তোর যা রূপ তাই তো বললো। না মা, না, তুমিও বিরোধী দলের সাথে হাত মিলিয়েছো, এটা আমি মানতে পারি না। না, আমি এটা মানতে পারি না, আমি মরে যেতে চাই। সিনেমার ডায়লগ আমার কাছে মেরে লাভ নাই বাপ, এগুলো পুরনো হয়ে গিয়েছে, এসব আর বলে কাজে আসবে না। আমার মন আগে থেকে শক্ত, তাহলে তুই আমার মন নরম করবি কিভাবে বাপ? আজ এতিম বলে মা তুমিও আমায় ভুলে গেলে? তখনই বড় বোন ফারজানা কানটা চেপে ধরে বলে, কিরে, তুই কি যাবি নাকি এখানে বসে বসে নাটক করবি? না হলে কিন্তু পাছায় দুটো লাথি মেরে তোকে বাজারে পাঠাবো আমি। আরে ডাইনি বোন, যাচ্ছি, এমন করিস কেন? কথাটা বলে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। পথের মাঝখানে দেখলাম আমার বন্ধু একটা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে,
আর করিম চাচার বউয়ের সাথে কথা বলছে। কিরে বন্ধু, খুঁজে পেয়েছিস নাকি? ওই হারামজাদা মনে হচ্ছে এখন মানসম্মান নিয়ে টানাটানি করবে। ঠিক আছে, আমার নামও আবির, আমি তোকে দেখিয়ে দিচ্ছি আমি কি করতে পারি। কিরে হ্যাবলাকান্ত, তোর মতো এইভাবে মাথা নিচু করে হাঁটতেছিস? আরে বন্ধু, এইভাবে সবারই মান সম্মান কিছু না কিছু চলে যায়, তোর না হয় একটু বেশি গেল, এতে মন খারাপের কি আছে? আমি রাহাতের সামনে এসে এরপর ওর লুঙ্গিটা দিলাম একটা টান, লুঙ্গি নগদে খুলে গেল। করিম চাচার বউ বলল, লজ্জায় আস্তাগফিরুল্লাহ, চোখ দুটো বন্ধ করে নিল। আশেপাশে কিছু ছেলেমেয়েরা ভার্সিটিতে যাচ্ছিল, ওরা দেখে তো হাসাহাসি শুরু করে দিল। আর জিন্দেগি বরবাদ হোক। আর হ্যাঁ আবির, তুই এটা কী করলি ভাই? মান সম্মানটা পুরাই খাওয়া দিলি, ইজ্জতটা এইভাবে বাজারে বিক্রি করে দিলি আমার। কি করবো বন্ধু, তুই যেভাবে আমার ইজ্জতটা বিক্রি করে খেয়ে দিলি, তাই ওই খাওয়া জিনিসটা কিনতে হলে তোর ইজ্জতটা আমার বিক্রি করাই লাগতো। অবশেষে আমি নিজের ইজ্জতটাই ফিরে পেলাম রে ভাই। তুই দাঁড়া, আজকে তোর খবর আছে। তোর প্যান্ট খুলে না বাজারে পাঠাইছি, আমার নাম রাহাত না। আজকে আমি তোর অবস্থা খারাপ করে ফেলব, শালাহার আমি কোথাকার। ঠিক আছে বন্ধু, তাহলে এক কাজ করিস, তোর নাম রাহাত না রেখে রেখে দিবি লজ্জাহীন রাহাত। কথাটা বলে দিলাম তোর। রাহাত পেছন থেকে আমাকে দৌড়াতে লাগলো আর গালাগালি দিতে লাগলো। আমার সাথে মস্কারি করলে এমনটা তো হবেই, স্বাভাবিক। আপনারাও কিন্তু আমার সাথে মস্কারি করবেন না, না হলে কিন্তু রাহাতের মতো অবস্থা হতে পারে আপনাদেরও। 2 মিনিট সময় লাগবে না। রুমের মধ্যে বসে আছি, এখনও নীলার কোনো খবর পাচ্ছি না। ওকে আসতেছে নাকি কোনো সমস্যা হলো বুঝলাম না। আমাদের ওখানে তো ওর রাস্তায় কাজ চলতেছে, হেঁটে আসা লাগবে। এত বড় লোক একটা মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে কিভাবে? তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে নীলা কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন নীলা বলে ওঠে, আরে দোস্ত, আর বলিস না, তোদের রাস্তায় যে কাজ চলতেছে একবারও তো আমাকে বললি না। এখান দিয়ে আমাকে পায়ে হেঁটে আসতে হচ্ছে। সমস্যা না, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসতেছি। আরে আমি যে আবিরকে পাঠাবো তাও আর হচ্ছিল না রে। একটু আগে ওকে বাজারে পাঠিয়েছিলাম। আবিরকে দেখি না অনেক দিন হয়েছে, তাই ভালো লাগছিল না। ওকে বিশেষ করে দেখার জন্যই আমি চলে এসেছি। আচ্ছা তুই বলিস না কেন তোর মনের কথা? তুই ওকে ভালোবাসিস, এটা বললে কি সমস্যা? আর তোর ভালোবাসাটা কথাটা ওকে জানিয়ে দিলেই তো হয় যে ওকে তুই কতটা ভালোবাসিস। ওকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু ওর এখনো পড়াশোনা শেষ হয়নি। ভেবেছি পড়াশোনা শেষ হলে আমি আমার ভালোবাসার কথাটা ওকে বলে দেব। কিন্তু তোর ভাই এখন যা করছে আমার খুব খারাপ লাগছে। ও যখন কোনো মেয়ের সাথে কথা বলে না, তুই যেভাবে ওকে চাপের মধ্যে রাখিস, আমার মনে হয় না ও কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারবে। আমি দৌড়াচ্ছি, তার মধ্যে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির, পরিবারের ছোট সন্তান। আমার বড় বোন আপনারা তো দেখেছেনই। আমার বাবা ছোটোবেলায় মারা গিয়েছে। আমার মা আমাদের দুজনকে পড়াশোনা করিয়ে মানুষ করেছে। আমার বোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নীলাপুর কোম্পানিতে চাকরি করে। আপনাদেরকে তো নীলাপুর সম্পর্কে বলাই হলো না, শুধু নাম শুনেছেন। কে সেই নীলা আপু? নীলা আপু হচ্ছে আমার আপুর বেস্ট ফ্রেন্ড। এক কথায় দুজন এক। নীলা আপু যেমন সুন্দরী, তেমনি রাগী একটা মেয়ে। অবশ্য নীলা আপুর মা নেই, ছোটোবেলায় মা মারা যায়। বাবা কোম্পানিটা দেখাশোনা করত। বাবা অসুস্থ হওয়ার পরে পুরো কোম্পানিটা দেখাশোনা করে নীলা আপু। আর বর্তমানে নীলা আপুদের কোম্পানি শহরের সব থেকে বড় কোম্পানি নামে চেনা হয়। অবশ্য নীলা আপুর সাথে আমার বরাবরই ঝগড়া হয়। আর ঝগড়া হবে না কেন? উনি কখনো আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, কখনো কিছু করলে করতে দেয় না। কেন এমন করে জানি না। আর আমার সব সময় কেয়ার করে, আবার আমার সাথে ঝগড়াও করে। আপনাদের সাথে কথা বলতে বলতে তখনই কারোর সাথে ধাক্কা লাগে আর আমি নিচে পড়ে যাই। তখনই সামনে থাকা কেউ মেয়েলি কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, আল্লাহ গো, আমার মনে হয় কোমরটাই ভেঙে গেল। কে গো আমাকে এইভাবে হাতের মতো এসে ধাক্কা দিল? সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে নিচে পড়ে গিয়েছে। সামনে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা চুলগুলো সরিয়ে ফেলতে আমার যেন বুকটা কেঁপে উঠল। সামনে যে পড়ে আছে উনি আর কেউ না, নীলা আপু। সামনে তাকিয়ে দেখলাম যে আবির দাঁড়িয়ে আছে। তখনই রাগি চোখে ওর দিকে তাকাতেই, দেখুন নীলা আপু, আপনাকে বলছি যে আমি একদম এভাবে আপনাকে ধাক্কা দিইনি, বরঞ্চ আপনার সমস্যা, আপনি পড়ে গিয়েছেন। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস, তার উপরে আবার আমার মুখে মুখে কথা বলছিস। আবার বলছিস ধাক্কা দিয়ে ইচ্ছে করে ফেলিসনি। আমি কি করে নিজে নিজে পড়ে যাব তুই যদি না ফেলে দিস? একটা কথা কি জানো, প্রথমত আমাকে থাপ্পড় দিয়েছ, প্রথমে তোমার ভুল না। আমাকে শুধু শুধু এভাবে থাপ্পড় দেওয়া তোমার উচিত হয়নি। দেখে ওকে ভয় দেখাচ্ছিস নাকি?
আমি কেন ভয় দেখাবো? আর আপনার নিজের পা বাঁকা, তার জন্যই তো পড়ে গিয়েছেন। আর ধাক্কা আমি কেন দিতে যাব? আপনি দিয়েছেন। আবিরের কথা শুনে ওর শার্টের কলারটা চেপে ধরলাম। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠলাম, তোকে না বলেছি আমাকে আপনি করে না বলতে আর তুমি করে ডাকার জন্য? আর আমার পা বাঁকা তোকে কে বলেছে? আমার তো ভয় মনে হয় এখন প্যান্টে হিসু করে দেবার মতো অবস্থা। যে ডেঞ্জারাস একটা মেয়ে, বাপরে বাপ। মাঝে মধ্যে ওর অফিসে গেলে দেখি যেভাবে সবগুলো কলিগকে ভয় দেখায়, ওই সময় তো ডরে আমার হাত পা কেঁপে ওঠে। এখন তো শার্টের কলার ধরে সামনে চলে এসেছে। এমনিতেই ওর জিনিসটা দেখে আর কেমন জানি না ঘাম ছুটে গেছে। এই ফাজিল ছেলে, এদিকে তাকিয়ে রইলি কেন? আহ, এত জোরে কেউ থাপ্পড় মারে নাকি? মনে হয় একটু দয়াময় নেই? আমার মতো একটা সুন্দর ছেলেকে হাত তোলাটা একদম উচিত হয়নি তোমার। তোর লজ্জা করে না নিজের সিনিয়র মেয়ের সাথে এভাবে কথা বলতে? আসলে ছোটবেলা থেকে লজ্জা শরম একটু আমার কমই আছে। কি বলবো বলো? চুপ কর পাগল ছেলে, তুই তো বলেছিস আমার পা বাঁকা। এখন তোর দায়িত্ব হচ্ছে আমাকে কোলে নিয়ে তোর বাসা পর্যন্ত পৌঁছে দিবি। আল্লাহ গো, এই মেয়ে কি বলে? মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? এত বড় দামি আর সাচুনি মেয়েকে আমি কোলে নিব? আমি হাঁটার অবস্থা নিতে পারবো, তারপরও আপনাকে পারবো না। কি বললি তুই? আটার বস্তা নিতে পারবি? আমাকে নিতে পারবি না মানে? তার মানে আমি এত মোটা যে তুই আমাকে এইসব বলছিস? ওরে বাবারে, নীলাবও তো প্রচণ্ড খেপে গিয়েছে। আর একটা কথা বলে তো মনে হয় আমাকে মেরে আলুর দম বানিয়ে দেবে। আমি তো ভয়ে এমনি আছি। আর তখনই নীলাপও আবারও রাগে গলায় বলে ওঠে, কিরে কথা বলছিস না কেন? তোকে এখন আরেকটা থাপ্পড় দেওয়া লাগবে নাকি? এই আপদের হাত থেকে বাঁচতে হলে আমাকে ওকে কোলে করে বাসায় দিয়ে আসতে হবে। অবশ্য বাসা কাছেই আছে, তাই বাধ্য হয়ে ওকে কোলে নিয়ে বাসার সামনে যেতে লাগলাম। প্রিয় মানুষটার কাছে আসতেই মানুষের কত ভালো লাগে তা মুখে প্রকাশ করা যায় না। আবিরের মুখের দিকে তাকিয়ে আছি। ওর মুখ বাচ্চার মতো, মন এবং ওর কথা আমাকে জানি না ওর প্রতি কেমন করে যেন দুর্বল করে দেয়। আমি কেন এই জুনিয়র ছেলে প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি নিজেও জানি না। আমি আবিরের দিকে তাকিয়ে রইলাম। আবির হাঁটছে। কি চাচ্ছে? আমি কোলে করে ওকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? এত সস্তা আমার এই হাত পা না যে এত সস্তায় আমি ওকে দিয়ে আসবো। তখনই দেখলাম একটু কাদা জমে আছে। ধাপ করে নীলাপুকে ফেলে দিলাম। তখনই নীলাপু চিৎকার করে বলে ওঠে, আল্লাহ গো, আমার কমরটা পরে ভেঙেই গেল। আবির শয়তান, তুই এটা কি করলি? ফাজিল ছেলে, বদমাইশ ছেলে, বাদর ছেলে, তোর কপালে কখনো বউ জুটবে না। এই সব কিছু তোমার জামাই হবে, আমার না। তুমি আমাকে কষ্ট দিয়েছো, তা এখন বোঝো কষ্টের ফল। কথাটা বলে দিলাম এক দৌড়ে বাজারে চলে গেলাম। কারণ আপু বলেছে বাজারের জিনিসগুলো নিয়ে আসতে, তাই বাজারগুলো নিয়ে আসতে লাগলাম। রুমে বসে আছি, তখনই কলিং বেলের শব্দ। দরজা খুলতেই দেখি নীলা বাহিরে কাদামাখা অবস্থায় দাঁড়িয়ে আছে। ওর এমন অবস্থা দেখে আমি তাড়াহুড়ো করে বলে উঠি, কী রে নীলা, তোর এমন অবস্থা কি করে হলো? তোর এভাবে কাদামাখা পুরো শরীরের মধ্যে কোথাও পড়ে গিয়েছিস নাকি? এখানে তো তেমন পানি ছিল না, তাহলে করলি কি করে? এই সব কিছু তোর ভাইয়ের জন্য হয়েছে। তোর ভাই আমাকে ফেলে দিয়েছে, তাই আমি এখানে পড়ে গিয়েছি। না হলে এত কাদা নিজে থেকে এসে আমার গায়ে পড়বে নাকি? সব কিছু তোর ওই শয়তান ফাজিল ছেলের ভাইয়ের জন্য হয়েছে। আমার ভাই জুনিয়র হলে কিন্তু আমার ভাই কিন্তু জ্ঞানী। আচ্ছা তাহলে এখন নিজের ভাইয়ের তুই প্রশংসা করছিস? তোর ভাই যে এভাবে আমাকে ফেলে দিল তার কোনো দোষ দেখছিস না তুই, তাই না? না, সেটা বলছি না। তোরা দুজন জানিস তোরা সবসময় নিজেরা ঝগড়া করিস। তোরা নিজেরাই জানিস, তোরা নিজেরাই বুঝে নিবি। আমি এখানে ভাই নাক গলাতে আসবো না। তোর ভাই এখনো চেনে না এই নীলা চৌধুরী কি করতে পারে। ওকে আমি দেখিয়ে দেবো আমি কি জিনিস। ফারজানা, কার সাথে কথা বলছিস? কে এসেছে? নিচে এসে দেখি যে নীলা কাদামাখা অবস্থায় দাঁড়িয়ে আছে। ওরে এমন অবস্থা দেখে আমি জিজ্ঞেস করি, নীলা মা, তোমার এমন অবস্থা কেন? তোমাকে এমন অবস্থা কে করেছে? আমাদের ওখানে তো তেমন কোনো কাদা নেই, তুমি পড়ে গেলে কি করে? না খালাম্মা, আমি পড়ে যাইনি, বরঞ্চ আপনার ওই দুষ্টু ফাজিল ছেলে আমাকে ইচ্ছে করে এখানে ফেলে দিয়েছে। আমার ওই বদমাস ছেলে বাসায় আসুক না, এরপর আমি ওকে ইচ্ছে মতো মারব। তোর কত বড় সাহস! ও আমার নীলামাকে ফেলে দেয়। ওর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। ওর খবর আছে, পড়ুক একদিন আমার হাতে। কয়দিন লাগে দেখবো আমি। না আন্টি, আপনার দেখা লাগবে না, ওকে আমি নিজেই দেখে নেব। ও আমাকে চেনে নাই, আমি ওকে দেখিয়ে দেব আমি ওকে কি করি। ও হাড়ে হাড়ে টের পাবে। জান দিলাম, প্রাণ দিলাম, আর কি দিব রে। ও ময়না তুই আমায় দেখে যা রে, এই দেখে যা রে। বন্ধু, তোর প্যান্টের চেন খোলা। ওই হালা, আমার প্যান্টের চেন খোলা মানে? আমি কোথায় প্রেম করেছি যে আমার প্যান্টের চেন খোলা?
আশেপাশে মেয়েগুলো হাসতে লাগলো। হারামজাদা, দেখেছিস এখানে কি আছে? শালা, তুই কথাই বলবি না, তোর কথাই হচ্ছে না। হারামজাদা, তোর জন্য মান সম্মান যা ছিল সব কিছু হারিয়েছি, তুই কথাই বলবি না। আরে বন্ধু, এভাবে রাগ করিস কেন? একটু মজা করলাম তোর সাথে, এত সিরিয়াস নিলে হয়? আরে আমরা দুজন একসাথে কত মজা করতাম ছোটবেলায়। আমি তোর পেন্ট খুলে এরপর নিয়ে যেতাম, তুই মাঝে মধ্যে আমার পেন্ট খোলার চেষ্টা করতে, কিন্তু পারতি না। নাটক করো তাই না? তুমি আমার সাথে নাটক করো। তুমি আমার প্যান্ট খোলো আর আমি তোমাকে কিছু করতে পারি না। শালা, আবার অপমান শুরু করলি। এভাবে অপমান করা তোর একদমই উচিত না বন্ধু। তুই আমার মান সম্মান নিয়ে লুডো খেলতে পারিস না। জীবনে আছে একটা বন্ধু, সেই বন্ধুর সাথে যদি না খেলি তাহলে কি করবো বল? লুডো খেলা তো আমার সেই পুরনো দিনের স্বভাব। লুডো, দাবা, ক্যারাম বোর্ড এগুলো খেলেই তো আমি মানুষ হয়েছি। তোর সাথে কথা বলে আমি পারবো না বাবা, তুই যা ইচ্ছে তাই কর। এখন কোথায় যাচ্ছিলি সেটা বল। আরে বলিস না, একটা শাশুড়ি বাসায় গেছে সে। শাকচুন্দি বাসায় এসেছে মানে বুঝলাম না তোর কথা। আগামাথা কোনো কিছুই বুঝতেছে না, সব কিছু দেখি মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আরে বলিস না, একটা শাশুড়ি বাসায় গেছে সে। আরে শালা, তোকে বলছি আমার ওই যে ফারজানা আপুর যে বান্ধবী আছে নীলা, ওই শাকচুনিটা এসেছে, তার কথাই বলছি। ওর সাথে তো আমার সম্পর্ক ভালো না, সারাদিন শুধু ঝগড়া হয়। আর ভালো করেই তো জানিস ওদের ভার্সিটি, তাই ওখানে গিয়ে শুধু দাদাগিরি দেখায়, আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতেও দেয় না। আরে তোর তো কপাল ভালো, এত একটা সুন্দরী মেয়ে তোর সাথে কথা বলে, ঝগড়া করে। আরে ভাই, আমাদের পুরো মহল্লার মধ্যে ওর মতো সুন্দরী মেয়ে দুটো নাই। ওকে দেখলে তো যে কোনো ছেলে পাগল হয়ে যায়। সিরিয়ালে থাকে ওদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। চুপ কর চরিত্রহীন শেফালি, বেশি কথা বলিস না তুই। ওর মতো সুন্দরী মেয়ে আমি কি করব? হ্যাঁ ভালো লাগে, ক্রাশ আমার, কিন্তু ঝগড়া করে আমার সাথে। আরে বন্ধু, বুঝলি না? প্রথমে ঝগড়া, এরপর বন্ধুত্ব, এরপর দেখবি ভালোবাসা, এরপর প্রেম। আর তুই তো জানিস তোর নীলা আপু হচ্ছে কি শহরের ধনীদের মধ্যে একজন। তাদের কত বড় বিজনেস, আর এই বয়সে এত বড় সাফল্য। তুই তো ভাই পেয়ে যাবি বড়লোক একটা মেয়েকে, বিয়ে করতে পারবি। আমি তো সবার কাছে গিয়ে বলতে পারবো আমি হচ্ছে গিয়ে বড়লোক ভাইয়ের, বড়লোক ছেলের একমাত্র বন্ধু। চুপ শালা, পাম দিস না, তোকে আমি ভালো করে চিনি। তুই শালা সারা জীবন পাম দেওয়ার জন্যই থাকিস। আবির এত সময় ধরে কি করছে? এখনো আসছে না কেন? একবার আসুক। এই লাঠিটা বানিয়েছি ওকে মারার জন্য, মেরে মেরে কিমা বানিয়ে ফেলবো আমি। দেখো তোমার ছেলে কি করেছে, আল্লাহই জানে। এখানে তো এখনো তো মনে হয় না আসবে। ও কোথায় কি করে আল্লাহ জানে, আল্লাহ জানে। বোন, তুই ওকে কিভাবে মানুষ করবি? আরে চিন্তা করিস না, তোর ভাইকে মানুষ করতে আমার বেশি সময় লাগবে না। বন্ধু, তোকে একটা কথা বলতে চাই। ওরে শালা, এত সময় হাওয়া দেওয়ার কারণটা কি এটা ছিল? বল, তাড়াতাড়ি বলে ফেল, সময় এমনিতেই অনেক কম আছে, বাসায় গেলে আবার বকাঝকা শুনতে হবে। বন্ধু, একটা বিড়ি খাওয়া, পকেটে একটা টাকাও নাই, তুই খাওয়ালে খেতাম আর কি। হারামজাদা, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি শুধুমাত্র নীলা আপুর জন্য। উনি আমাকে একবার ডেকেছিলেন, এরপর ভাই যে শাস্তি দিয়েছেন, সারা জীবনের জন্য বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি ভাই। আসলে আমার মৃত্যু আবার চলে আসবে। আচ্ছা যা, বিড়ি না হয় তোর থেকে খেলাম না, কিন্তু একটা ঠান্ডা তো আমাকে খাওয়াতে পারিস। বন্ধু মানুষ, এত কিপটেমি করিস কেন? তাহলে আমার মৃত্যু আবার চলে আসবে। বন্ধু, কিপটেমি আমি করি না রে, কিপটেমি আমার সাথে করে মানুষ। কি বলবো বল, আমার মা আমার সাথে করে, আমার বোন আমার সাথে করে, শুধু একমাত্র ভালোর মধ্যে একটা মানুষ, সেটা হচ্ছে নীলা আপু। আপুর বান্ধবী হিসাবে আমাকে প্রতিনিয়ত যেভাবে টাকা পয়সা যা চাই তা দিয়ে দেয়। ওনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর দুটো নেই। আল্লাহ পাক ওনাকে আরও অনেক দান করার তৌফিক দিক। ওরে শালা, নিজের ক্রাশের থেকে টাকা পায়, তার জন্য এখন তার গুনগান গাচ্ছে। এমনি সত্যি বলতে আমাকে নীলা আপু অনেক কেয়ার করে, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কেন এমন করে জানি না। মাঝে মধ্যে মনে হয় আমার সাথে এমন করে কেন উনি। আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বললে রাগ করে, অভিমান করে, আমাকে মারতে আসে। এমন তার কারণ আমি খুঁজে পাই না। উনি তো আমার থেকে সিনিয়র, কেন আমার সাথে এমন করে? আমার যত মনে হয় তোকে নীলা আপু ভালোবাসে। যদি কেউ কাউকে না ভালোবাসতো তাহলে কখনো এতটুকু করতো না। না হলে দেখ, তুই তার থেকে জুনিয়র, তারপরেও তোর সাথে কেমন ব্যবহার করে। তুই কোনো মেয়ের সাথে কথা বললে তোকে তার সাথে কথা বলতে দেয় না, কখনো তোকে কোনো মেয়ের সাথে চলতে দেয় না।
আরে সেটা কি করে হয়? হতে পারে উনি আমাকে নিজের ছোট ভাই হিসেবে দেখে, ওনার তো কোনো ভাই নেই, তা হতে পারে। কিন্তু এইটা ঠিক, আমি ওনাকে ভালোবাসি, উনি আমার ক্রাশ। ওনাকে ভালোবাসাটা এমন কোনো বড় বিষয় না, কারণ উনি দেখতে খুবই সুন্দরী, ওনাকে অনেকেই ভালোবাসে। ভাই, আমরা আজ প্রায় 1 সপ্তাহ ধরে ভার্সিটিতে যাচ্ছি না। নতুন অ্যাডমিশন নেওয়ার পর থেকে একদিনও তো ভার্সিটিতে গেলাম না। নতুন সেমিস্টারে একদিনও ক্লাস করা হয়নি। আগামীকাল যাওয়ার ইচ্ছে আছে, দেরি থাকিস। রাতের সাথে আরও কিছু সময় কথা বলে তখনই মনে পড়লো বাসার কথা। তখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। লুঙ্গি আমার তেনাতে তেনা হয়ে গেল। ওরে দিন তো গেল, সন্ধ্যা হলো পার কর আমারে মাঝি ভাই, এই দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। ওই দেখ, নবাবজাদা গান গাইতে গাইতে আসতেছি। আজকে ওর একদিন কি আমার যা কয়দিন লাগে। আসতেছি আমি। মনের শোকে আনন্দে গান গাইতে গাইতে আমি বাসার ভিতরে প্রবেশ করতে লাগলাম। তখনই লাঠি হাতে দাঁড়িয়ে বলে ওঠে, কোথায় যাচ্ছিস নবাবজাদা? তুই ওই মেয়েটাকে ফেলে দিলি কেন? আজকে তোর খবর আছে। তোকে মেরে না আমি তোর মাথা ফাটাচ্ছি। তখন তুই বুঝবি যে তোর মা তোকে কিভাবে শাসন করে। আম্মু কথাটা বলে লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো। আমি চিৎকার করে বলে উঠলাম, আম্মু আমার কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়েটার। ওই ডাইনি মেয়েটা আমাকে বলেছে কোলে কোলে করে বাসায় নিয়ে আসতে, তাই তো আমি ওকে কোলে ফেলে দিয়েছি। ওর কত বড় সাহস আমাকে বলে কোলে নেওয়ার জন্য। আরে সিনিয়র একটা মেয়ে ছেলের কোলে উঠবে, ওর লজ্জা করে না? তখনই আম্মু লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে বলে ওঠে, তোর সাহস কি করে হয় নীলামাকে এসব বলার আর এসব করার? তোকে কে পারমিশন দিয়েছে? ও যা বলেছে তুই তাই করবি। তোকে এসব করতে কে বলেছে? আম্মুর শব্দ শুনে আমি নীলা দুজনেই বাসা থেকে বের হয়ে আসি। এরপর দেখি আম্মু আবিরকে মারতেছে। আবিরের এমন কাণ্ড দেখে আমি মুচকি মুচকি হাসতে লাগলাম আর মনে মনেই বলছি, "হাহ, আমার সাথে এমন করার শাস্তি তুমি দেখো, আরও করবো।" এটা আমার আম্মু কখনো হতে পারে না। ও আম্মু, তুমি নিজের ছেলের সাথে এভাবে অত্যাচার করতে পারো না, তুমি আমার মা কখনো হতে পারো না। এত অভিনয় করছিস, তোর লজ্জা লাগে না? আবার এসব বলছিস? তোর শরম বলতে কিছু নেই? আম্মু দেখো, পুরুষ মানুষের লজ্জা বলতে কিছুই হয় না। পুরুষ মানুষের লজ্জা থাকবে কেন? লজ্জা থাকবে মেয়ে মানুষের, এটা তাদের অহংকার। কথাটা বলতে আবারও মারতে লাগলো আম্মু। এবার মার শুরু করতেই আমি আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, আজকে তুমি এই ডাইনের জন্য আমাকে মারতেছো আম্মু? তুমি এমন পাষাণ কী করে হতে পারলে? নিজের ছেলের প্রতি এভাবে অত্যাচার করা একদমই উচিত না। তাই না? দাঁড়া, কথাটা বলে আমি ওকে মারার জন্য তাড়া করতে লাগলাম। আমি দৌড়ে রুমের ভিতরে চলে গেলাম। রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। আজ এমনিতেই 1 সপ্তাহ ধরে তোর ভার্সিটি যাওয়া বন্ধ ছিল। দেখেছিস তোর জামাইয়ের কাণ্ড? তোর জামাই এখনো বাচ্চাই রয়ে গেল। আচ্ছা বাদ দে তো, বাদ দে, চল অফিসের কিছু কাজ আছে, ওগুলো তোকে বুঝিয়ে দিই। এমনিতেও তুই অফিসের মধ্যে প্রায় 7-8টা দিন ছিলি না। আর অনেক কিছুই হয়েছে মার্কেটের মধ্যে, অনেক কিছু নতুন লঞ্চ হয়েছে। আমাকে আবার আগামীকাল সকালে বের হয়ে যেতে হবে। আব্বু আমাকে আবার বলেছি সকালে যাওয়ার জন্য, ওখান থেকে অফিসে যাব। চল আগে সব কিছু মার্কেটে দেখে নিই, তারপরে না হয় অফিসে গেলে ওগুলো ঠিক করব। ওদের এভাবে অত্যাচার আমার তো আর ভালো ঠেকছে না। কী আর করবো, আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, তারপর একটু ঘোরাঘুরি করব। বিকালে একটু শপিংয়ে যেতে হবে। আবিরকে সাথে করে নিয়ে যাবি, সমস্যা কি? হুম। আবির এখনো ঘুমিয়ে আছিস? ঘুম থেকে ওঠ, দুপুরের খাবারটা এখনো খাসনি, বিকাল হয়ে গিয়েছে। সবাই তোর জন্য অপেক্ষা করছে। ঘুম থেকে উঠে যা বাবা, খেয়ে নে। আম্মুর ডাকাডাকিতে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে বসতে দেখলাম সবাই বসে আছে। কি আবির, ঘুমটা কি একটু বেশি হয়ে গিয়েছে? আন্টির মার খেয়ে মনে হয় ঘুম নিজে থেকেই চলে এসেছে, তাই না? নীলাপো, তুমি কথা বলবে না? তোমার জন্য শুধু শুধু আমাকে মার খেতে হলো। তুমি বলেছো তাই আম্মু আমাকে এইভাবে বেদরম মার দিল। যেহেতু বুঝতে পেরেছো, তাই দ্বিতীয়বার আমার সাথে এমন করতে এসো না, না হলে দেখবে এমন মাইর খাবে খেতে কুল পাবে না। আমি খাবার খাচ্ছিলাম, নীলার ফারজানা আপু খাবার খাচ্ছে। তখনই দেখলাম কেউ আমার পায়ের মধ্যে খোঁচা দিচ্ছে। আমি আহ বলে চিৎকার দিলাম। তখনই আম্মু বলে ওঠে, কি রে, তোর আবার কি হলো? গলার মধ্যে কাটা বেঁধে গেছে নাকি? চিৎকার করলি কেন? না, মনে হচ্ছে আমার পায়ের নিচে কোনো একটা বিড়াল, কাটা না, বিড়াল না, মনে হচ্ছে আমার পায়ের নিচে কোনো একটা হাতি পা দিয়েছে। আবিরের কথা শুনে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। আবির কি বলছিস?
তোর কথা কিছুই বুঝতেছি না। কানের উপর দিয়ে সব কিছু চলে যাচ্ছি। পানি লাগবে কিনা সেটা বল। আম্মুর কথার আর উত্তর দিলাম না। খাওয়া দাওয়া শেষ করতেই তখনই আম্মু বলে ওঠে, নীলা আজকে শপিংয়ে যাবে, তুই নীলাকে গিয়ে শপিং করিয়ে দিয়ে আয়। আমি কেন যাব? নীলাপু তার বান্ধবী ফারজানাকে নিয়ে যাক, আমি যেতে পারবো না। তার একমাত্র বান্ধবী ফারজানা, সে তো আমার বোন না। এখন তার বান্ধবী, আমাকে তো সে ভাই বলে পরিচয় দেয় না। কথাটা বলতেই আমার কান চেপে ধরে ফারজানা আপু বলে ওঠে, অনেক চালাক হয়ে গেছিস না? তোকে যা বলেছে আম্মু তাই কর, বেশি কথা বলবি না। আমি ছোট বাচ্চা বলে আমার সাথে এইভাবে করবে? এটা একদমই ঠিক না। তুই বাচ্চা? তোকে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হয়? দেখো তো আম্মু, আমি বলে দিলাম তোমার ছেলেকে যদি আজকে বিয়ে দাও, দেখবে কালকে 10টা তুমি নাতনি মুখ দেখতে পারবে। চুপ কর, আগে তোকে বাসা থেকে বের করব। আম্মু, ওর জন্য কেন তুমি ছেলে দেখছো না? ফারজানা আপুকে বিয়ে দিয়ে দাও। তোদের সব নিয়ে চিন্তা করা লাগবে না। ওর জামাই এখনও বিদেশ থেকে আসেনি, আসলে এরপরেও চলে যাবে। আপনাদেরকে তো বলা হয়নি, ফারজানা আপুর বিয়ে হয়ে গেছে গত বছরে। ফারজানা আপুর হাজব্যান্ড থাকে বিদেশে, মানে আমার দুলাভাই। আর আপু দুজন রিলেশন করে বিয়েটা করেছে। আর এটা পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, কিন্তু আপুকে এখনও নিয়ে যাওয়া হয়নি। নীলামা, তুমি খাওয়া দাওয়া করে উপরে রুমে যাও, রুমে গিয়ে রেডি হয়ে নাও। নীলা খাওয়া দাওয়া করে ওপরে চলে যায়। ওপরে রেডি হতে লাগলো। এই ঘরে মনে হয় আমার কোনো দামই নেই। আল্লাহ, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমার কাছে চলে যেতে চাই। এই ঘরে শুধু আমাকে অপমান হতে হয়। এই মেয়েটার কাছ থেকে আমাকে নিজের বোনের কাছে, নিজের মা আমাকেও আর পাত্তা দেয় না। শুধু ওই কোথা থেকে একটা মেয়ে এসেছে তাকেই পাত্তা দেয়। এই ফাজিল, চুপ করবি? বেশি কথা বলে ফেলছিস, মেয়েটা মন খারাপ করবে। এত কথা কেউ বলে নাকি? মেয়েটা আমাদের মেহমান না। কচুর মেহমান, সব সময় আমাকে বাধা দেয়। এটা করবি না, ওটা করবি না, কিছু বলে শুধু থাপড়ানো শুরু করে। ও তোর ভালো চাই, তার জন্য এগুলো বলে। আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলাম। এরপর দেখলাম আম্মু ডাক দিয়ে বলে ওঠে, আরে বলা শেষ হয়ে গেল তো? ওকে আবার তোকে বাসায়ও দিয়ে আসতে হবে। গিয়ে দেখ তো রেডি হয়েছে কিনা। ওয়াশরুম থেকে গোসল করে একটা তোয়াল জড়িয়ে বাইরে প্রবেশ করলাম। আমি গেস্ট রুমের ভিতরে ঢুকলাম, কারণ ওখানে নীলা আপু আছে। তাই আমি ভেতরে প্রবেশ করতেই তখনই দেখলাম নীলা আপু একটা তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্র আমি ওনার দিকে তাকাতেই উনি চিৎকার করলেন। তোয়ালেটা পড়ে যেতেই আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে দেখি আমার সামনে বসে আছে নীলা আপু। ওনাকে দেখে আমি লজ্জায় মুখ লুকাতে লাগলাম। আল্লাহ গো, প্রথমত দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ও দেখি আমার থেকেও বেশি ভয় পেয়েছে। আসলে আমার জামাইটা একটু বেশিই লাজুক। এত বেশি ভয় পেয়েছে যে আবির জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেছে। কি করব চিন্তায় আছি। আমি জামা কাপড় চেঞ্জ করে এরপর ওর মুখে পানি মারতেই জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে দেখি আমার সামনে বসে আছে নীলা আপু। ওনাকে দেখে আমি লজ্জায় মুখ লুকাতে লাগলাম। কি হলো? এত বদমাইশ ছেলেটা দেখে লজ্জায় এখন নিজে বেহুশ হয়ে যাচ্ছে। কি কাহিনীটা কি? নীলা আপুর দিকে তাকাতেই যেন ক্রাশ খেলাম। ওনাকে ভেজা চুলে কি অপরূপ সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। একেবারে মনে হয় যেন এক অপ্সরা আমার সামনে দাঁড়িয়ে আছে। বাহ, বেশ তো সুন্দর লাগছে। সরি। এভাবে এখন ভয় পাওয়ার কি আছে? আসলে পারমিশন ছাড়া আমি ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর এমনটা হবে না। প্লিজ আপু, আপুকে বলবেন না, না হলে আমাকে মেরে পিটিয়ে একবারে লাশ করে ফেলবে। বলবো না, কিন্তু একটা শর্তে। আমি আপনার সব শর্তে রাজি আছি, কিন্তু প্লিজ বলবেন না। তুমি ভার্সিটিতে কারোর সাথে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। শুধু বলি, একটা মেয়ের সাথে, সে আমার বান্ধবী, তার সাথে কথা বলি, তার জন্য দেখি কেমন রাগ করে নীলা আপু। এটার কারণ জানি না, এমনিতে কারোর সাথে কথা বলি না। তারপরও আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলবো না। কিন্তু নীলা আপু, তুমি কি আমাকে একটা কথা বলবে? কি বলো? আমি কোনো মেয়ের সাথে কথা বলে তুমি রাগ করো কেন? এটার উত্তর তুমি যেদিন বুঝতে পারবে সেদিন ঠিক তুমি আমাকে আর ভুল বুঝবে না। বুঝতে পারবে তার কারণটা। কথাটা বলে নীলা আপু বের হয়ে যায়। আমি নিচে আসতে লাগলাম। এরপর নীলা আপু আমাকে নিয়ে তার গাড়ির সামনে নিয়ে যায়, কারণ আমাদের রাস্তায় কাজ চলতেছে। গাড়িটা আমাদের বাসা থেকে একটু সামনে। আমি জানি না আবির, তোমাকে কিভাবে বোঝাবো যে তোমার এই সিনিয়র আপুটা তোমাকে ভালোবাসে। কতটা ভালোবাসে তুমি জানো না। তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি যদি কোনো মেয়ের সাথে কথা বলো, আমার বুকের ভেতরটা কেমন জানি না কষ্ট হয়। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না।
নীলা আপু টাকা পয়সার অভাব নেই, আমরা মধ্যবিত্ত। আমাদের হয়তো বা নীলাপুর দয়ার কারণে আমার আপু ওই কোম্পানিতে চাকরি পেয়েছে, আর আমার আপুর পরে আমাকে জব করতে হবে, এটাই স্বাভাবিক। প্রথমত আমার প্রথম বাধা, নীলা আপু আমার থেকে সিনিয়র। আমি ওনাকে ভালোবাসলেও আমি ওনাকে কখনো নিজের করে পাবো না। দ্বিতীয়ত উনি অনেক বড় লোক, তাই আমি কখনো চাইলেও ওনার সমতুল্য হতে পারবো না। নীলা আপু দরজা খুলে দিতে ভিতরে প্রবেশ করি। এরপর গাড়িটা নিয়ে যাই বড় একটা শপিং মলের কাছে। এরপর ভিতরে প্রবেশ করে দেখি সব নামি দামি ব্র্যান্ডের জামা কাপড়। একটা দোকানের ভিতরে নিয়ে গিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা আবির, তোমার কাছে কোনো কোন জিনিসটা বেশি ভালো লাগে? মেয়েরা পরলে, যে জিনিসটা পরলে তোমার কাছে খুব বেশি ভালো লাগে আমাকে বলবে প্লিজ? নীলাপু এমন কেন জিজ্ঞেস করলো বুঝলাম না। তারপরও সরল মনে আমি নীলাপুর উদ্দেশ্যে বলে উঠলাম, আসলে সত্যি বলতে মেয়েদেরকে শাড়িতেই ভালো মানায়। আমি মনে করি শাড়িতেই নারী। একটা মেয়ে যদি শাড়ি না পরে তাহলে মেয়ে বলে তাকে মনেই হয় না। তাই আমি মনে করি শাড়ি পরলে মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালো লাগে। আবিরের কথা শুনে বেশ ভালো লাগলো, তাই আবিরের হাত ধরে একটা শাড়ির দোকানে নিয়ে যাই। এরপরে ওর কাছে ওর উদ্দেশ্যেই বলে উঠি, আবির তুমি এখান থেকে আমাকে কিছু শাড়ি পছন্দ করে দাও, তোমার পছন্দ অনুযায়ী কিছু শাড়ি আমাকে কিনে দাও প্লিজ। আমি আর না করতে পারলাম না। আমি আমার পছন্দ অনুযায়ী যেগুলো কালার আমার ভালো লাগে, সেই ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগে, ওইগুলো প্রায় বেশ কয়েকটি আমি সিলেক্ট করে দিলাম। আমি বললাম, এই সবগুলো কালার আমার কাছে ভালো লাগে, তুমি এখান থেকে যে কোনো একটা বা দুটো নিতে পারো। আমি প্রায় 10 থেকে 15টা শাড়ি সিলেক্ট করে নীলা আপুকে দিয়েছিলাম। তখন আমাকে অবাক করে দিয়ে নীলা আপু দোকানদারকে বলে ওঠে, এই যে ভাইয়া, এই ডিজাইনের এই কালারের যতগুলো শাড়ি আছে 5টা 10টা করে সবগুলো শাড়ি আমাকে দিয়ে দিন তো। নীলাপুর এমন কাণ্ড কারখানায় আমি তো বেশ অবাক। নীলাপুর প্রায় 25 থেকে 30টা শাড়ি নিয়েছে। এতগুলো শাড়ি নীলাপু পরবে নাকি নীলাপুর সবসময় প্যান্ট শার্ট পরে থাকে? আজকে হঠাৎ করে আমার পছন্দ অনুযায়ী এতগুলো শাড়ি কেন নিল বুঝলাম না। ওখানে চলো, ওখানে নতুন অনেকগুলো শার্ট বের হয়েছে, শার্টগুলো দেখে আসি। ওখানে কেন যাব? শার্টগুলো কার জন্য? তোমার বয়ফ্রেন্ডের জন্য নাকি? কথাটা বলা মাত্রই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে ওঠে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। এরপর আমাকে নিয়ে একটা শার্টের দোকানে যায়। এই শার্টগুলো বেশ সুন্দর, তোমাকে অনেক সুন্দর মানাবে আবির। এই শার্টগুলোর সব যা আছে প্যাকেট করে দিন তো। আরে নীলা আপু, এতগুলো জামা কি করব? এতগুলো জামা আমার তো কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে কেন এতগুলো জামা নিয়ে দিচ্ছ? কথাটা বলতে কেমন জানি না রেগে গেল নীলা আপু। রেগে আমার শার্টের কলারটা চেপে ধরে। এরপর আমাকে দেয়ালের সাথে লাগিয়ে বলে ওঠে, বেশি কথা বলবি না, যা বলছি তাই শুধু চুপচাপ দেখে যা। আর এগুলো প্রতিদিন একটা একটা করে পড়বি আর ভার্সিটিতে যাবি। আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে যদি তাকাস না তাহলে কিন্তু তোর খবর আছে। নীলা আপুর এমন ভয়ানক রূপ দেখে আমার তো হাত পা কাঁপা শুরু করেছে। নীলা আপু আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে নীলা আপু তার বাসায় চলে যেতে লাগলো। আমি ঘরের সামনে এগুলো নিয়ে আসতে আমাকে দেখে ফারজানা আপু বলে ওঠে, বাবা নীলা দেখি তোকে অনেকগুলো শপিং করিয়ে দিল। কি কাহিনী বুঝলাম না, তোকে এত শপিং করিয়ে দিল, আমাকে তো কখনো কিছু কিনে দেয় না। কি জাদু করলি ভাই, আমাকে একটু শেখা না। তোর বান্ধবী, তুই জানিস। আমি কি করে বলবো কেন কিনে দিয়েছে? আমাকে হয়তো বা ছোটো ভাই হিসেবে। তোর নিজের বান্ধবী, তুই নিজে জিজ্ঞেস কর না, আমি কি জানি। কথাটা বলে আবির চলে যায়। আমি ওর দিকে চেয়ে রইলাম আর মিটমিট করে হাসছি আর নিজের মনে বলছি, আরে বোকা ভাই আমার, এই পৃথিবীতে দেখেছিস কোনো মেয়ে কখনো কোনো ছেলের জন্য এত কিছু করতে? ও তোকে ছোট থেকে ভালোবাসে, ও তোকে মনে প্রাণে ভালোবাসে। জানি না কি দেখেছে তোর মধ্যে যে তোকে এত ভালোবাসে। এত একটা সুন্দরী মেয়ে শুধু তোকেই ভালোবাসে, অন্য কোনো ছেলেকে পাত্তাও দেয় না। তুই কত ভাগ্যবান তুই নিজেও জানিস না। বাসায় আসতেই আমাকে দেখে আপু বলে ওঠে, কিরে মা, তোর ফোনের কি হয়েছে? তোকে কল করেছিলাম কিন্তু ফোন দেখি বন্ধ ছিল। আরে ফোনে চার্জ ছিল না, কখন যে বন্ধ হয়ে গেছে টেরই পাইনি। আমি ফারজানাদের বাসায় গিয়েছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা কি জানিস? আমি জানি তোর সম্পর্কে, তুই ওই ছেলেটাকে ভালোবাসিস, কিন্তু এই সমাজ কি তোদের এই ভালোবাসা মেনে নেবে? বাবা, আমি আবিরকে ভালোবাসি। আবিরকে পেতে পৃথিবীর সব কিছু আমি ছেড়ে দিতে পারবো, তারপরে আমি ওকে ছাড়তে পারবো না, কারণ আমি আমার মন থেকে ওকে ভালোবাসি। ও যেমনই হোক না কেন, ও আমার থেকে মাত্র 3 বছরের জুনিয়র। তাতে কি হয়েছে? আমি ওকে ভালোবাসি। আর যে মানুষটা যাকে ভালোবাসে সে কখনো তার ভালো বিবেচনা করে ভালোবাসে না।
আমি তোকে কখনোই কিছু বলিনি, আর কিছু বলতেও চাই না। ছোটবেলায় তুই তোর মাকে হারিয়েছিস। এই পুরো কোম্পানিটা আমি একা সামলিয়েছি। তোর পড়াশোনা শেষ হওয়ার পর এই এত বড় একটা দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছি। এরপরে কোম্পানিটাকে তুই আস্তে আস্তে আরও বড় করেছিস। আমি জানি তুই ভালো মন্দের পার্থক্য জানিস। আমি শুধু তোর খুশি চাই, অন্য কিছু চাই না মা। বাবা কথাটা বলে নিজের রুমে চলে যায়, আমিও আমার রুমে চলে যাই। এরপর আজকে আবিরের সাথে কাটানো মুহূর্তগুলো আমি মনে করতে লাগলাম আর কুলবালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। নিজের রুমে শুয়ে আছি, তখনই ফোনটা বেজে ওঠে। তখনই দেখলাম যে নীলার বাবা কল করেছে। ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? জি বোন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইজান, আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে এই সময় কল দেওয়ার কারণটা? আসলে আমার মেয়েটা আপনার ছেলেকে ভালোবাসে, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারে না। আপনার ছেলেকেও বলতে পারে না, বা আপনাদের কাউকেই বলতে পারে না। আমি বাবা হয়ে সব কিছুই বুঝি, ওর মনের কথা জানি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাতে আপনি কি আমার সাথে একমত আছেন? ওদের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টে আমি ওদেরকে মানুষ করি। এরপর মেয়েটা আপনাদের কোম্পানিতে চাকরি করে। এরপর আস্তে আস্তে আমাদের দিন ঘুরেছে। আপনি আমাদের সব কিছু, আপনি যা বলবেন আমি তাতেই রাজি আছি। আমি চাই যত দ্রুত নীলা আর আবিরের বিয়েটা দিয়ে দিতে। আপনি যা ভালো মনে করেন তাই হবে। রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা আবার ভার্সিটিতে যেতে হবে, ঘুমিয়ে আছি। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি রাহাত কল করেছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে রাহাতের উদ্দেশ্যে বলে উঠলাম, আব্বে কল কেন করলি এখন? এখন তো মাত্র ঘুমালাম, কল করলি কেন? রাতে গাঁজা সেবন করলি নাকি শালা? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, প্রায় 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি রেডি হ। কখন যে ঘুমিয়েছিস কোনো খবর আছে? এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি সত্যি তো, তাহলে এত সময় ধরে ঘুমিয়ে আছি। তখনই বড় বোন ফারজানা আপু বলে ওঠে, তোকে ডেকে তোলার জন্য মনে হয় আমাদের একটা নিজস্ব কাজের লোক লাগবে। বড় বোন এভাবে অপমান করিস না, এমনিতেই দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি রেডি হতে হবে। কথাটা বলে আমি রেডি হয়ে নিচে যাচ্ছি। তখনই আম্মু পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, আরে নাস্তাটা খেয়ে যা, এত তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছিস কেন? আরে আম্মু সময় নেই, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ভার্সিটিতে ঢুকতে হবে। তখনই ভার্সিটির গেটের সামনে এসে দেখি রাহাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখে গালি দিয়ে বলে ওঠে, আরে শালা, তোর জন্য কত সময় ধরে অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে পা ব্যথা হয়ে গিয়েছে। তোকে সে কখন থেকে কল করছিলাম, ফোন রিসিভ করছিস না। কোথায় হারিয়ে গিয়েছিলিস শালা? মদ খেয়েছিস নাকি? এত কল করছি তারপরেও ফোনটা রিসিভ করছিলি না। আরে ভাই সরি, আসলে অনেকটা লেট করে উঠেছি। কি করবো ভাই, রাতে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছিল, ঘুম আসেনি। পরে শেষ রাতে ঘুম এসেছে, আর এখন দেখ কয়টা বেজে গেল। আচ্ছা যাই হোক, ভেতরে চল, ক্লাসের এখনও সময় আছে। শালা তোর নানির খালি ঘর, তোর জন্য কতক্ষণ অপেক্ষা করলাম, আর এখন নাটক চড়াচ্ছিস। আচ্ছা বাদ দে, যাই হোক তুই কিন্তু ক্যান্টিনে আজকে ট্রিট দিবি মামা। বুঝলাম না, আজকে আমি তোকে টিট দেবো মানে? তার কারণ তো আমাকে বলতে হবে, না বললে কিভাবে তোকে টিট দেবো শুনি? ওরে শালা, তুমি আজকে কি পরেছো দেখোনি? তুমি আজকে নতুন ব্র্যান্ডের জামা পরেছো, এগুলোকে আমি চিনি না। এই একটা শার্টের দাম না হলেও এখন বর্তমানে প্রাইস হবে 7 থেকে 8 হাজার টাকা। এত দামি তুমি শার্ট পরেছো, এত ব্র্যান্ডের শার্ট, তাহলে তুমি চিন্তা করো কত টাকা খরচ করেছো তোমার এই শার্ট প্যান্টে। আমি তো রাহাতের কথার মুখের দিকে তাকিয়ে রইলাম। বলে কি এগুলোর এত দাম? আমি কখনো জানতামই না। আসলে নীলা তো কার্ডের মধ্যে টাকা দিয়েছে, তাই আমি জানি না এগুলোর দাম। আর নীলা কখনো কেনাকাটা করলে প্রাইস জিজ্ঞেস করে না। খিরে হ্যাবলাকান্ত, তোর মতো মুখের দিকে তাকিয়ে রইলি কেন? মনে হয় আসমান থেকে পড়েছিস নাকি ভাই? চুরি করেছিস এমনভাবে তাকিয়ে রইলি কেন? শালা, বিষয়টা কেমন না? আসলে এগুলো আমি কিনে নিই। মানে তোর কথা তো কিছুই বুঝলাম না। তুই নিসনি মানে তাহলে কি এগুলো আসমান থেকে পড়েছে নাকি? আরে বলত, কথা না শুনে নিজের মনে ভকভক করছিস। আসলে এগুলো আমাকে নীলা আপু কিনে দিয়েছে। তার মানে কি বলছিস? ফারজানা আপুর বান্ধবী নীলা আপু এগুলো তোকে কিনে দিয়েছে? কি বলছিস ভাই? এত দামি জামা কাপড় তোকে কিনে দিয়েছে, আর সব সময় দেখি তোর টেক কেয়ার করে।
এই জিনিসটাই তো আমি চিন্তা করি যে কেন আমার সাথে এমন করে নীলা আপু। এত দামি জামা কাপড় আমাকে কেন কিনে দিল, তাই তো বুঝতে পারছি না। বন্ধু, আমি দুয়ে দুয়ে হিসাব মিলিয়ে যা বুঝতে পারছি, আমার মনে হচ্ছে তাই হবে। তোর কথা কিছুই বুঝতেছি না, তুই কি বলতে চাচ্ছিস ভাই? এত সুন্দর করে খুলে বলতো কথাটা। তোর কথা আমি সত্যিই বুঝতে পারছি না, মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আরে ভাই, তুই একটাবার চিন্তা কর, কোনো মেয়ে যদি নিঃস্বার্থভাবে কোনো একটা ছেলের জন্য এত কিছু করে, কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, বা তুই কোথাও কোনো ভুল কাজ করলে বা কোনো ঝামেলায় পড়লে কোনো কিছু প্রয়োজন হলেও সে মেয়েটা তোর কাছে সবার আগে এগিয়ে আসে, এগুলোর মানে কি তুই একটাবার ঠান্ডা মাথায় চিন্তা কর। আমি এগুলো কিছু জানি না, কিন্তু একটা জিনিস ঠিকই জানি, আজকে নীলা আপুর জন্য আমাদের পরিবারটা ভালো আছে। আমি সবসময় ওনার প্রতি কৃতজ্ঞ, কারণ উনি যদি আমার আপুকে ওনার অফিসে চাকরি না দিত তাহলে আমাদের এই পরিবারটা চলতে খুবই কষ্ট হয়ে যেত। আমার আপুর টাকা পয়সা দিয়ে আমার পড়াশোনাটা চালিয়ে দিয়েছে তার জন্য, তাই আমি সবসময় কৃতজ্ঞ থাকবো নীলা আপুর কাছে। আমি সব বুঝেছি, কিন্তু প্রথমত যা বুঝেছি যে ফারজানা আপুর বান্ধবী নীলা আপু শুধু এতটুকু তো করবে, তার জন্য কিন্তু তোর জন্য করার কারণটা কি তুই বুঝিস? আমি তো বুঝতে পারছি না এটার কারণটা, তুই বল, আমি তো কিছুই বুঝি না। আরে বোকা বন্ধু, সত্যি বলতে নীলা আপু তোকে ভালোবাসে। ভালো না বাসলে কখনো একটা মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলের জন্য এইগুলো করে না। আরে না, তেমন বিষয় না, এগুলো কোনোভাবে আমার মনে হচ্ছে না। হয়তোবা নীলা আপুকে আমি আমার বড় বোন বা আমার নিজের মানুষ হিসেবে দেখি, এইটা ঠিক। নীলা আপুকে দেখলে আমার ভালো লাগে, এক কথায় উনি আমার ক্রাশ, কিন্তু আমি কখনো ওইভাবে ওনাকে দেখিনি। এটা তোর কাছে মনে হচ্ছে ভুল ধারণা। উনি হয়তোবা আমাকে নিজের ছোট ভাই মনে করতে পারে। থাক গুরুজি, আপনি যা মনে করেন তাই হবে, আমি কিছু বলবো না। আপনার ইচ্ছের ওপর আমার বাড়তি কথা শোভা পায় না, কিন্তু ডিল ভাই ওটাই তোমাকে কিন্তু ট্রিট দিতেই হবে। হরামজাদা মনে হচ্ছে আমার পকেটের টাকা না খরচ করিয়ে শান্তিতে ঘুমাতে পারবে না, তাই কি আর করার আছে। শালাকে শান্তি দিতে হলে একটু খাইয়ে সারা জীবনের জন্য শান্তি দিতেই হবে। আরে ভাই, ক্লাস পরে করব, আগে ক্যান্টিনে চল, ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করি। আর কি করার আছে, ক্যান্টিনের ভিতরে প্রবেশ করে খাওয়া দাওয়া করতে লাগলাম। হারামজাদা মনে হচ্ছে 3-4 দিন ধরে কিছু খায়নি যে আমার পকেটের টাকা সবগুলো শেষ করে দিল। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে গেলাম কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। আসার সময় তখনই কারোর সাথে ধাক্কা লাগে, কোল্ড ড্রিঙ্কস সবগুলো নিচে পড়ে যায়। আসলে আমি সরি খেয়াল করিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আসলে আমি ভার্সিটিতে নতুন এসেছি, আমি এডমিশন নিয়েছি গতকালকে। আজকে ক্লাস খুঁজে পাচ্ছিলাম না, তাই ক্লাস খুঁজতে গিয়ে আমি এই জিনিসগুলো ফেলে দিয়েছি। আমি পড়ে গেলাম। সামনের মেয়েটা উঠে হাতটা বাড়িয়ে দিয়ে কথাটা বলল। মেয়েটাকে দেখতে আসলে অপরূপ সুন্দরী, দেখতে যেমন সুন্দর তেমন তার মিষ্টি কণ্ঠ। বেশ ভাও ভাও কী জানি কয়, বললাম না, এটা কি বাউল হয়ে গেল আমার মন। বেশ আওলা জলা হয়ে গেল আমার মন। মেয়েটা কানের চুল গজে দিয়ে আমার সামনে হাতটা বাড়িয়ে দিতে আমি মেয়েটার হাত ধরে ওপরে ওঠে। তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আসলে একদম দুঃখিত, আমি মোটেও খেয়াল করিনি এরকম কিছু হবে। আমি আসলে ভাবতে পারিনি, প্লিজ। না না না, সমস্যা নেই, বরঞ্চ আমি নিজে একটু তাড়াতাড়ি করে হাসছিলাম। বোতলগুলো নিয়ে কখন যে পড়ে গেলাম, আয় হায়, আমার এই পানিগুলো তো এখন নিচে গড়াগড়ি করছে। আমি আপনাকে নিয়ে গেছি, কিন্তু আমি তো ক্লাসটা চিনি না। আমাকে বলবেন যে ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোনটা? তাহলে তো আপনি আমার ক্লাসমেট, একই সাথে আমরা পড়ি। আমিও ফার্স্ট ইয়ারে, আর আমি অ্যাডমিশন নিয়েছি মাত্র কিছুদিন হলো, কিন্তু আমি এখানে পুরনো স্টুডেন্ট, তাই আমি এখানে সব কিছুই জানি। তাই নাকি? তাহলে তো আমরা দুজন একই ক্লাসে পড়ি। কথাটা বলে আমি ছেলেটার সামনে হাত বাড়িয়ে দিলাম। ছেলেটা আসলেই অনেক কিউট দেখতে, অনেক হ্যান্ডসাম। প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে, কিন্তু লজ্জায় কেমন জানি না বলতে পারছিলাম না। তারপরও যখন শুনলাম একই ক্লাসে পড়ে, তাই হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, আমরা যেহেতু একই ক্লাসে তাহলে বন্ধু হওয়াই যায়, স্বাভাবিক। আমি আবির। আমি শ্রাবণী, আর আমাদের বাসায় যে পেছনের 3 নম্বর যে বাড়িটা, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। 3 নম্বর বাড়ি মানে বুঝলাম না। এটা তো সভাপতির বাড়ি। আসলে এখানে কলেজের আর ইউনিভার্সিটির দুটোই ভিন্ন। কলেজটা হচ্ছে গিয়ে নীলার, আর ভার্সিটিটা হচ্ছে অন্য একজনের। নীলার থেকেও অনেক কোটিপতি সে,
আফজাল সাহেব। হ্যাঁ, সেটা আমাদেরই বাড়ি। আসলে আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতাম। আব্বু অসুস্থ থাকার কারণে এখানে চলে আসি। তাই আব্বু চাপ দেয় এখানে পড়াশোনা করার জন্য। তাই বাধ্য হয়ে এখানে আমাকে অ্যাডমিশন নিতে হয় নিজেদের ভার্সিটি। কিন্তু আব্বু যেহেতু বলছে তাই অ্যাডমিশন নিলাম আর কি, আত্মগোপনে। তাহলে আমরা কোটিপতি বাবার একমাত্র মেয়ের সাথে বন্ধুত্ব করলাম। আমরা তো সাধারণ গরিব মানুষ, আমাদের সাথে বন্ধুত্ব করাটা আপনার মনে হয় ঠিক হয়নি। কথাটা শুনে মেয়েটা রেগে গেল। এবার রাগে গলায় চোখ বড় করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবি, তুমি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছ। প্রথমত তুমি আমার সাথে বন্ধুত্ব করে, এরপর এখন ছোট লোক বড় লোক এগুলো আমার সামনে বলছো। আমি এগুলো একদমই পছন্দ করি না। আমার কাছে মানুষ সবাই সমান, কে টাকাওয়ালা কে টাকা ছাড়া আমি এগুলো বিবেচনা করি না। আমি মানুষের মন দিয়ে বিবেচনা করি। তোকে দেখে আমার ভালো মনের মানুষ মনে হয়েছিল, তাই তোর সাথে বন্ধুত্ব করেছি আমি। আচ্ছা ঠিক আছে বাবা, সরি, আমি আর তোমাকে এসব বলবো না, ঠিক আছে? এক মিনিট, আমি পরে তোমাকে কোথায় খুঁজবো? কথাটা বলেই আবিরের হাত থেকে তার ফোনটা নিয়ে ফোন নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু নিয়ে নিলাম। আমার আর শ্রাবণীর কথার মধ্যে তখনই পেছন থেকে ডেকে রাহাত কোথা থেকে চলে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে ভাই, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আর এই সুন্দরী ম্যাডামকে চিনতে পারলাম না তো। এরপর রাহাতের সাথে পরিচয় করিয়ে দিলাম। এরপর তিনজন আমরা ফ্রেন্ডশিপ করলাম। এরপর ওখান থেকে আমরা ক্লাসে গেলাম। ক্লাস সেরে আমি আর রাহাত আমরা দুজনে শ্রাবণীকে নিয়ে আসলাম। শ্রাবণী গাড়ি নিয়ে এসেছে, কিন্তু তারপরেও বলেছে ওর সাথে আমরা যেন রিক্সাতে যাই। শ্রাবণী বিশেষ করে আমি আর শ্রাবণী দুজনে যেন যাই, কিন্তু আমি বললাম পায়ে হেঁটে আমরা চলে গেলে ভালো হবে। সাথে তিনজন বসাটা কেমন জানি না খারাপ লাগে। শ্রাবণীকে দিয়ে সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। শরীরটা খুবই ক্লান্ত। নীলামা, তুই কি আছিস? বসে নিজের রুমে আমি একটু অফিসের কাজ করছিলাম, তখনই আব্বু রুমে এসে কথাটা বলল। তখন আমি আব্বুর উদ্দেশ্যে বলে উঠি, হ্যাঁ আব্বু বলো, কোনো কিছু দরকার নাকি? তোকে তো কিছুদিনের জন্য ইউএসএ যেতে হবে, কারণ ওখানে আমাদের একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে। আমি না হয় কিছুদিন অফিসে গেলাম, ওখানে বাকি কাজগুলো আমি দেখতেছি। তুই না হয় ইউএসএ গিয়ে ক্লায়েন্টের সাথে মিটিংটা সেরে এসো। আচ্ছা ঠিক আছে আব্বু। আর হ্যাঁ, তুমি মিটিংটা সিরিয়াসলি নাও। তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি। অবশ্যই তুমি অনেক খুশি হবে এটা জানার পর, এবং কি নিজে দেখার পর। আব্বু আমার জন্য কি এমন সারপ্রাইজ রেখেছে যা দেখলে আমি অনেক খুশি হব? বুঝলাম না। আমি কম্পিউটারটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে আমি আর রাহাত আমরা দুজন আড্ডা দিয়েছিলাম। তখন ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নাম্বারটা অচেনা। তারপরও রিসিভ করলাম। নাম্বারটা যেহেতু চিনি না, তাই প্রথমে সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে ওই পাশ থেকে বলে ওঠে, কেমন আছো আবি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। কেন এত তাড়াতাড়ি নিজের বন্ধুকে ভুলে গেলে? আরে আমি শ্রাবণী, তোমার ক্লাসমেট। বেশ অবাক হলাম। তার থেকেও বেশি অবাক হচ্ছে যে এত বড় লোকের একমাত্র মেয়ে, কিন্তু বিন্দু পরিমাণ অহংকার নেই, একদম সাধারণভাবে কথা বলে। তাই আমি শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠলাম, চিনতে পেরেছি। এখন কি অবস্থা তোমার বলো, এখন হঠাৎ করে কল করেছো? আসলে তুমি তো জানো এখানে আমার তেমন কোনো বন্ধু নেই, একমাত্র তুমি ছাড়া। একটু যদি আমার সাথে তুমি শপিংয়ে যেতে আমার ভালো লাগতো। আমি যাওয়ার জন্য না করেছি, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা আমাকে ছাড়লই না, শেষমেশ রাজি করালো। আমার শুধু একটাই ভয় ছিল, সেটা হচ্ছে গিয়ে যদি একবার নীলা আপু জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে আল্লাহই জানে। আজকে বেশ সেজেগুজে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছি আবিরের জন্য। শ্রাবণী দেওয়া ঠিকানার সামনে এসে দেখি যে শ্রাবণী অনেক সুন্দর করে সেজে একটা রোলস রয়েল গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখতে একদম পরীর মতো লাগছে। এত সুন্দরী মেয়ে কী করে হতে পারে? আমার তো দেখলেই শুধু ক্রাশ খেতে মন চায়। আশেপাশে যত ছেলেরা আসে সবাই শুধু শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, তা আবার যারা যারা আছে তারা আমার থেকে ধনী পরিবারের ছেলেরা। ওরা সবাই যেন লাইন ধরে একবার কথা বলার জন্য শ্রাবণীর জন্য অপেক্ষা করছে, কিন্তু আমাকে দেখে দৌড়ে গাড়ি থেকে সামনে এগিয়ে এসে আমার কাছে এসে আমার হাতটা চেপে ধরে, আমাকে টেনে গাড়ির সামনে নিয়ে এসে বলে ওঠে, আরে আবি, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি অনেক লেট করেছো। তুমি বললে আমি তোমার কাছে চলে যেতাম। প্রথম গাড়িতে ওঠো, তাড়াতাড়ি চলো আমরা শপিংয়ে যাব।
আজকে অনেক ঘোরাঘুরি করবো। এয়ারপোর্টে আমার সাথে ফারজানা আসে, তাই ফারজানার উদ্দেশ্যে বলে উঠি, আমি কিন্তু মাত্র কিছুদিনের জন্যই যাচ্ছি ইউএসএ, আবার ফিরে আসবো। হ্যাঁ, এই কয়েকদিন কিন্তু তুই আবিরের খোঁজখবর নিবি। তোর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই শুধু আমার জামাইয়ের খোঁজখবর রাখবি। কি সে কি করে এগুলো? এখন কি তাহলে তুই আমাকে কাজ দিয়েছিস শুধু তোর জামাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য? সেটাই মনে করবি, তুই শুধু খোঁজখবর নিবি ও কি করে। আমি এতটুকু জানতে চাই, প্রয়োজন হলে আমি কল দিলে তুই ভিডিও কলে দেখবি ও দেখাবি ও কি করে। না হলে কিন্তু তোর কোনো খবর আছে, বুঝেছিস? তুই জানিস আমি ওকে কতটা ভালোবাসি। নীলাকে এয়ারপোর্টে দিয়ে এসে আসার সময় তখনই আমার চোখ পড়লো যে সামনে একটা গাড়িতে বসে আছে একটা ছেলে আর একটা মেয়ে, দুজন হাসাহাসি করছে। ছেলেটাকে চিনতে আমার অসুবিধা হলো না, কারণ ছেলেটা আর কেউ না, আমার নিজেরই ভাই আবির। আর সে আবার একটা মেয়ের সাথে বসে কথা বলছে। আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না, কারণ আবির কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না। আজকে একটা মেয়ের সাথে এমন ক্লোজ, তার মানে অবশ্যই মেয়েটা তার কাছে কোনো ঘনিষ্ঠ হবে। আর এই দৃশ্যটা যদি একবার নীলা দেখতে পাই তাহলে ওর কী অবস্থা হবে আমি বুঝতেই পারছি না। তাই আমি একটা ভিডিও করে নিলাম, কারণ আমি ওকে অনেকবার বলেছি, অনেকবার বুঝিয়েছি যে নিজের মনের কথাটা বলে দেওয়ার জন্য, আবিরকে বিয়ে করার জন্য, না হলে কখনো না কখনো ওকে পস্তাতে হবে। আমি আর শ্রাবণী আমরা দুজন আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম। সারাদিন ঘোরাঘুরি করে এরপর সন্ধ্যাবেলা আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমি মন থেকে কোনোভাবেই ওকে বন্ধু হিসেবে কেন মেনে নিতে পারছি না। বারবার শুধু ওর কথা কেন মনে পড়ে আমার, কেন ওকে এত ভালো লাগে, শুধু ওর কথাই মনে পড়ছে আমার। আমার এত ভালো লাগে কেন ওকে? ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখি শ্রাবণী কল করেছে। ফোনটা রিসিভ করলাম। শ্রাবণী বলে ওঠে, আবি, কেমন আছো? কি করছো? খাওয়া দাওয়া করেছো নাকি? এই তো ভালো আছে, খাওয়া দাওয়া করেছি। তুমি কেমন আছো? খেয়েছো নাকি? না, আসলে তুমি যখন আমাকে এই সময় খাইয়ে দিয়েছিলে আমি বেশ তৃপ্তি করে খেয়েছিলাম। আসলে নিজের হাত থেকে অন্যের হাতে খেতে ভালো লাগে তো, তাই বিশেষ করে তোমার হাতে খেয়ে খুব ভালো লেগেছে। মনে হলো আমি আমার মায়ের হাতে খেলাম। আসলে আমি ওকে বলেছিলাম আমি নিজের হাতে তেমন খেতে পারি না, তাই আবির আমাকে নিজে খাইয়ে দিল। তাহলে সমস্যা কি? সারা জীবন তোমাকে খাইয়ে দেবো আর তুমি খেয়ে যাবা। আবিরের কথাটা আমার যেন কেমন সত্যি মনে হলো। আমি তো মনে প্রাণে ওকে হৃদয় দিয়ে দিয়েছি, শুধু ওকে এখন শুধু মুখ ফুটে বলাটা প্রয়োজন। শ্রাবণীর সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ভার্সিটিতে যেতে হবে। হোয়াটসঅ্যাপের ভিডিওটা দেখার পর পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো, চোখ থেকে পানি পড়তে লাগলো। এক মুহূর্ত ওখানে আমি আর থাকতে পারলাম না। আমি এর পরের দিন টিকিট কেটে বাংলাদেশে চলে আসলাম। সকালবেলা রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখি বসে আছে রাহাত। আমাকে দেখে বলে ওঠে, আসো ভাতিজা আসো, এখন তোমারই তো দিন, তুমি তো এখন আমাদের সাথে মজা নিবা, তাছাড়া আর কে নিবে? ওরে শালা, আমি এবার কি করেছি যে আমি তোর সাথে মজা নিচ্ছি? শালা, দুইটা মেয়ের সাথে প্রেম করছিস আর আমরা একটাও পাচ্ছি না? তো শালা, বিষয়টা তেমন না। আসলে শ্রাবণী শুধুমাত্র আমার বন্ধু, আর নীলা আপু আমি ওনাকে হয়তোবা ভালোবাসি, কিন্তু কখনো ওই হিসাবে দেখি না, যদি না উনি আমাকে ভালোবাসে। বুঝি ভাই, সবই বুঝি, আমাকে বুঝিয়ে দেওয়ার দরকার নেই। আমাদের কথার মাঝে তখনই দেখলাম শ্রাবণী একটা শাড়ি পরে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করছে। ক্যাম্পাসের সব ছেলেরা শুধু শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। আমার কাছে এসে আমার হাতটা ধরে আমাকে এক সাইডে নিয়ে আসে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি দেখো জীবনের প্রথম শাড়ি পরেছি, তোমার কাছে নাকি শাড়ি ভালো লাগে? আমাকে কেমন লাগছে? তোমাকে কি বলবো, অস্থির, একদম পরীর মতো লাগছে। আসলে শ্রাবণীকে দেখে যে কোনো ছেলেই ক্রাশ খেতে বাধ্য। তোমার কাছে ভালো লেগেছে? এর থেকে আমার আর কি খুশি হতে পারে? আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তো অবাক যে শ্রাবণী এখানে নিয়ে এসেছে। কেমন গোপন কথা আমাকে বলবে, যার জন্য এখানে আমাকে রাহাতের কাছ থেকে নিয়ে এসে আলাদা করে। কিভাবে বলবো? আমার কাছে খুব ভয় লাগছে। আমি কিভাবে বলবো তোমায় কথাটা? কিসের ভয় বলো, সমস্যা নেই। আমাকে অবাক করে দিয়ে শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে আমাকে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে প্রথম দেখার পর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে সবসময় আমার করে রাখতে চাই। তুমি বললে আমি আমার আব্বুকে তোমার বাসায় পাঠাবো। আমি তোমাকে বিয়ে করে একেবারে আমার করে রাখতে চাই। আমি চাই না আমার আগে তোমাকে অন্য কেউ নিয়ে যাক। তাই আমি আমাদের সম্পর্কটা একবারে এখানে করে ফেলতে চাই। আমি প্রয়োজন হলে এখনই তোমাকে নিয়ে কাজী অফিসে যাব, ওখানে বিয়ে করব। আমি তোমাকে একদম ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচব না। ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমার মধ্যে যে মায়া আছে, আমি আর পৃথিবীর কোনো ছেলেকে দেখে আমার এমন ভালো লাগা কাজ করেনি। ভার্সিটির মধ্যে আবিরের খোঁজ করতে এসে দেখি একটা মেয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। এটা দেখার পর, এই দৃশ্য দেখার পর যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো, চোখ থেকে পানি পড়তে লাগলো, আমার হাত পা কাঁপতে লাগলো। আমি যেন এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার যে শক্তিটা খুঁজে পাচ্ছিলাম না। আমি যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছি। আমার যেন ওখান থেকে হাঁটার মতো যে শক্তিটা, সেটাই খুঁজে পাচ্ছি না। আমি যেন হারিয়ে যাচ্ছি অজানা এক শহরে। আমার কষ্টটা শুধু বেড়েই যাচ্ছে। দৃশ্যটা যেন দেখছি, আমার কষ্ট দ্বিগুণ করে বাড়ছে। আমি ওখানে গাড়িটা রেখে দৌড়ে কান্না করতে করতে ওখান থেকে বাসায় চলে যেতে লাগলাম। শ্রাবণীর এমন কাণ্ড কারখানার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শ্রাবণীকে কখনো আমি এমন চোখে দেখিনি, কিন্তু ও আমার সাথে এমন একটা কিছু করবে কখনো ভাবতেও পারিনি। এক ঝটকায় শ্রাবণীকে আমার থেকে সরিয়ে নিয়ে বলে ওঠে, না, এটা কোনোভাবেই সম্ভব না শ্রাবণী। কেন আবির, কেন? আমার কথায় কম আছে বলো? আমার টাকা পয়সা যা আছে সব তুমি নিয়ে নাও, তারপরও তুমি তোমার ভালোবাসা আমাকে দাও। শ্রাবণী, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে বন্ধু হিসেবে দেখি। আমি আসলে একজনের প্রতি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। সে মানুষটা যা বলবে আমি তার কথাই শুনবো। সে যদি বলে আমি অন্য কোথাও গিয়ে বিয়ে করি, আমি অন্য কোথাও করব। অন্য কিছু করি, সে যা বলবে আমি তার কথাই শুনবো। হয়তো তাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে যদি ফিরিয়ে দেয়, তাহলে আমি মাথা নিচু করে চলে আসতেও রাজি আছি। সে মানুষটাকে তুমি একটি বার আমাকে বলো, আমি তার কাছে গিয়ে তোমাকে ভিক্ষা চাইব। আমি কিছু বললাম না। আমি শ্রাবণীকে এতটুকু বললাম, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি আমাকে ক্ষমা করো। কথাটা শোনা মাত্রই শ্রাবণী কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেল। তখনই রাহাত আমার কাছে এসে বলে ওঠে, কী রে বন্ধু, কি হলো? শ্রাবণী এভাবে কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেল কেন? তখন রাহাতকে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর রাহাত বলে ওঠে, আসলে মেয়ে মানুষের মন বোঝা বড়ই কঠিন। দুদিনের পরিচয় তোকে ভালোবেসে ফেলেছে, তোকে প্রপোজ করেছে, কিন্তু দেখ, তুই একটা জিনিস বুঝতে পারলি না। নীলা আপু তোকে দীর্ঘ 8টা বছর তোর কেয়ার করেছে, কিন্তু তার তুই ভালোবাসা বুঝতে পারছিস না। হ ভাই, তুমি সব বোঝো, তুমি রোমিও। এখন কথা না বলে ক্লাসে চলো, ক্লাসের সময় হয়ে গিয়েছে। হাসা কথার এই দুনিয়ার মধ্যে ভাত নাই রে ভাই। আচ্ছা চল ক্লাসে যাই। ক্লাস শেষ করে আমি ভার্সিটি থেকে বের হয়ে বাসার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর বাসার সামনে এসে দেখি নিজের বাসাটাই তো চিনতে পারছি না। মনে হচ্ছে বিয়ের জন্য এগুলো সাজানো হয়েছে। এগুলো কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এত সুন্দর করে বাড়ি সাজাচ্ছে কেন? আবার স্টেজও কি সুন্দর করে সাজানো হলো। এত সুন্দর করে জাঁকজমক করে সাজাচ্ছে, মনে হচ্ছে প্রায় এখানে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়ে গেল। আপুর বিয়ের অনুষ্ঠান হবে, কিন্তু দুলাভাই তো এখনও বিদেশ থেকে আসেনি। তাহলে এগুলো সাজাচ্ছে কেন বুঝলাম না। তাহলে কি আপুর বিয়ে? দরজার সামনে আসতেই দেখলাম যে আবির বাসার ভিতরে প্রবেশ করছে। তখনই আম্মুকে ডাক দিলাম। আম্মু দরজার সামনে এসে দাঁড়ায়। আমি আস্তে আস্তে করে মেইন গেটের সামনে আসতেই তখনই দেখলাম আম্মু আর ফারজানা আপু দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যেতেই, আমি তোর থেকে কখনো এমন কিছু আশা করিনি আবির। আমি কল্পনা করতে পারিনি তুই এমন কিছু করতে পারবি। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আম্মু। আমি বুঝতে পারলাম না যে আমি এমন কি করেছি যার জন্য আম্মু আমাকে থাপ্পড় মেরেছে। আম্মু, আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে মেরেছো? তুই যত বড় অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই। কথাটা বলে আম্মু ফারজানা আপুকে বলে ওঠে, আমার তোর সাথে একটু বিন্দু পরিমাণ কথা বলতে ইচ্ছে করছে না। তুই যা বলার বল। আপু, আম্মু এগুলো কি বলে গেল? আমি কিছুই তো বুঝলাম না। আম্মু আপুকে কথাগুলো বলে ওখান থেকে চলে গেল। তখনই আপু, তুই একটা কথা বলবি না? তুই যে অন্যায় করছিস সে অন্যায়ের কোনো ক্ষমা নেই। তুই চুপচাপ করে নিজের রুমে গিয়ে এগুলো পরে আয়। আমার হাতে পাঞ্জাবি আর শেরওয়ানি ধরিয়ে দিয়ে কথাটা বলল। তখনই দেখলাম আমার বন্ধু রাহাত চলে এসেছে। রাহাত এসে আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেল।
তখন ওর উদ্দেশ্যে বলে উঠলাম, এগুলো কি বন্ধু? কিছুই তো বুঝতেছি না, আমার সাথে এগুলো কি হচ্ছে? আমিও তো কিছুই জানি না। আমি যখন বাসায় তখন কল করে বলেছে ফারজানা আপু যে আজকে তোর বিয়ে, এমনকি বলেছে তোকে না জানিয়ে বিয়েটা হচ্ছে। তুই এমন কি অপরাধ করেছিস তুই জানিস, যার জন্য এমন একটা প্রস্তাব আর এমন একটা বড় পদক্ষেপ তোকে না জানিয়ে তারা করে ফেললো? আমি কখনো আমার পরিবারের অমত হইনি, তাই আমি কি করেছি জানি না। আর এত বড় একটা ডিসিশন তারা আমাকে ছাড়াই নিয়ে ফেলবে, এটা কখনো আশা করিনি। কিন্তু তারা যেহেতু এটা চায়, আমি ওদের কথা মেনে নেব। আমিও হাসি মুখে আর কিছু বললাম না। তাদের যে কথাটা, তা আমি প্রায়োরিটি দিলাম। জানি না আন্টি আজকে এতটা গরম কেন হয়ে গেল। কোনো এক অচেনা মেয়ের সাথে আমার বিয়েটা সম্পন্ন হয়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে। বিয়েটা কার সাথে হয়েছে জানি না, কার সাথে আমার সারাটা জীবন কেটে যাবে সে কে, আমি এখনও পর্যন্ত তার সত্য পরিচয় জানলাম না। বিয়ে পর্যন্ত তার মুখটা একটু আমি দেখি নাই। লম্বা না খাটো, সুন্দর না কালো, কিছুই জানি না আমি তার সম্পর্কে। তার নামটাও আমার অজানা। এইসব কথাই ভাবছিলাম, তখন এই পেছন থেকে আপু ডাক দিয়ে বলে ওঠে, কিরে আবির, ভাই আমার, তুই এখনো এখানে ছাদের উপর দাঁড়িয়ে কি ভাবতেছিস? জানি তোর মন খারাপ, কিন্তু কি করবো বল? এত বড় একটা সিদ্ধান্ত নিতেই হলো একমাত্র তোর জন্য। যা নিজের রুমে যা। আপু, এমন সিদ্ধান্ত তোমরা কেন নিলে জানি না, কিন্তু তোমাদের সিদ্ধান্তের ওপর আমার আস্থা আছে। তোমরা কখনো আমার খারাপ চাইবে না। মেয়েটা একা বসে আছে। আজকে পবিত্র দিন তোদের, আজকে তোদের বাসর রাত, যে দিনটার জন্য সব মেয়ে সবসময় সারাটা জীবন মানুষ অপেক্ষা করে। যা নিজের রুমে যা। ফারজানা আপু কথাটা বলে নিচে চলে যায়। আমি আজকে যেন নিজের রুমে যেতে কেমন জানি না ভয় লাগছে। কেন জানি না একটা অনুভূতি হচ্ছে যেন নিজের রুমে যেতেই পারছি না। তারপরে সব দ্বিধা কাটিয়ে আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখি রুমের মধ্যে কেউ নেই। তখনই পেছন থেকে কেউ ছুরি ধরে বলে ওঠে, মেয়েটা কে ছিল তোর সাথে, সত্যি করে বল, না হলে কিন্তু এখনই তোর গলা আমি ছুরি দিয়ে বসিয়ে দেবো। পেছন ঘুরে তাকিয়ে দেখি যে আমার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা অন্য কেউ না, বধূ বেশে দাঁড়িয়ে আছে নীলা আপু। নীলা আপু, তুমি এখানে? আমার বউ কোথায়? হ্যাঁ, আমাকে মারলে কেন? আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো? আমার বউকে দাও। আরে কথায় রাগ হলো, তাই ওর শার্টের কলারটা চেপে ধরে আমি বলে উঠলাম, ওই আমাকে দেখি কি তোর বউ মনে হয় না? আমার যেন এখন নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যে আর অন্য কেউ না, নীলা আপু। আমার সাথে নীলা আপুর বিয়ে হয়েছে, তার মানে কি এসব কিছু নীলা আপুর জন্য হয়েছে? আমার কিন্তু মাথা গরম করবি না, সত্যি করে বল যে মেয়েটা কে ছিল। আমার তো হাঁটু কাঁপতে শুরু করলো। তখন আমি ভয়ে ভয়ে নীলা আপুকে বলে উঠলাম, সত্যি বলছি, মেয়েটা আমার ক্লাসমেট ছিল, অন্য আর কিছু না। আমাকে তুই বোকা বানাতে পারবি না। ও তোকে জড়িয়ে ধরলো আর তোকে প্রপোজ করলো, তুই আমাকে বোকা বানাচ্ছিস? তোর কি হয় সত্যি করে বল। নীলা আপু, নীলা আপু কাকে বলছিস? আমি এখন তোর বউ, তাহলে আপু কেন ডাকছিস? আমি তো পুরো ব্যাককল হয়ে গিয়েছি, কি বলবো। তাই আমি বললাম, সত্যি করে বলছি, তোমার কসম, ওই মেয়েটা আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি, আমি না করে দিয়েছি। ও সাহস কি করে হয় আমার জামাইকে প্রপোজ করার? আমি এখন বুঝতে পারলাম যে আমার সাথে নীলাপুর বিয়ে হয়েছে, তার মানে সত্যি নীলাপু আমাকে ভালোবাসে, তার জন্যই এত কিছু করেছে। আমি এতদিন যা ধারণা করেছি তার সম্পূর্ণ ভুল। আমি তো মনে মনে অনেক খুশি যে নীলাপু আমার জীবন সঙ্গিনী। তখনই ফারজানা আপুর কথা মনে করে অবাক হয়ে আমি নীলাপুর উদ্দেশ্যে বলে উঠি, তুমি আমাকে ভালোবাসো? নীলাপু আমার কথা শুনে লজ্জা পেয়ে ছোট বাচ্চাদের মতো মাথা নাড়ালো। তখন আমি নীলাপুকে জড়িয়ে ধরলাম। তখন নীলাপু বলে ওঠে, এই তোর লজ্জা লাগে না? নিজের থেকে বয়সে সিনিয়র আপুকে জড়িয়ে ধরেছিস। তোর বউ হয়েছি তাই বলে কি এইভাবে জড়িয়ে ধরবি? তোর তো সাহস কম না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি আমার বিয়ে করা সিনিয়র বউকে জড়িয়ে ধরতে পারবো না, তাহলে আমি শ্রাবণীর কাছে চলে যাই, ও আমাকে সব কিছু দেবে। তখনই আর একটিবার এমন কথা বললে না, তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। কথাটা বলে নীলা আপু আমার ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নেয়। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি কখনো এটা হতে দেবো না। আমি আমার জামাইকে আমার করার জন্য সব কিছু দেবো। আমি বাবু নিব, যেন তুমি আমার থেকে ছেড়ে না যাও। সেটা আবার কি করে করে? আমি তো জানি না। ওরে দুষ্টু ছেলে, কিছু জানে না তাই না? আমার এখন এই সিনিয়র আপু তোমাকে সব কিছু শিখিয়ে দেবে, কীভাবে খেলতে হয়, বুঝেছো? এরপর আর কি, আমার আর নীলাপুর বিশ্বযুদ্ধ শুরু হলো। আমাদের ভালোবাসা এখানেই পূর্ণতা পেল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।